বাংলার সেনাবাহিনীতে শেখ হাসিনার দুইজন বড় আত্মীয় ছিলেন। একজন হলো তারেক সিদ্দিকী, জেনারেল তারেক সিদ্দিকী, আর আরেকজন হচ্ছেন জেনারেল ওয়াকারুজ্জামান। তিনি পালিয়েছেন এবং তার হিসাব নিকাশ দেখা যাচ্ছে অনেক লম্বা, অনেক টাকা পয়সা, সম্পদের মালিক তিনি। এদিকে আবারও কপাল খুলে যাচ্ছে শেখ হাসিনার। একদিকে আবারও নতুনভাবে রাজপথে ফিরছে আওয়ামী লীগ, অন্যদিকে বাংলাদেশে ঢুকে পড়ছে মায়ানমারের আরাকান আর্মি। চারদিকে যখন এমন পরিস্থিতি, এবার গা ডাকতে নিজেই দেশ ছেড়ে পালিয়েছে সেনাপ্রধান ওয়াকার। কিন্তু জেনারেল ওয়াকার তার অনেক টাকা পয়সা সম্পত্তিগুলোর কোনো খবর কোনো মিডিয়া কোথাও পাওয়া যায় না। বাংলাদেশের ভিতরে হইচই পড়ে গিয়েছে যে বাংলাদেশের অভ্যন্তরে আরাকান আর্মি প্রবেশ করে তাদের পতাকা উড়িয়ে দুদিন উৎসবে মেতে উঠেছে। তবে সেখানে সেনাপ্রধান কি করছিলেন সেই প্রশ্ন উঠছে এবং অনেকে সন্দেহ করছেন গত 5ই আগস্টের পর থেকে আরাকান আর্মির সঙ্গে ভারতের সুসম্পর্ক স্থাপন হয়েছে। দিন যত যাচ্ছে ততই বড় হচ্ছে আওয়ামী লীগের ঝটিকা মিছিল। এখন দেশের বিভিন্ন প্রান্তে প্রকাশ্যে মিছিলে নামছে আওয়ামী লীগ। প্রায় প্রতিদিনই ঝটিকা মিছিল করছে, তবে এভাবে আর ঝটিকা মিছিল নয়, এবার তারা ভিন্ন কৌশলে রাজপথে নামার ছকও তৈরি হয়েছে। আগামী মে ও জুনকে টার্গেট করে রাজপথ দখলের পরিকল্পনা করেছেন আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগ সহ তাদের সংগঠনের নেতাকর্মীরা। সমন্বয় গিয়ে রাখবে না, আমার বাবা মার উপরে হামলা চালিয়ে আসে, আমার বাবা মা গ্রামে থাকে, আমার জীবন সংকটাপন্ন। সমন্বয়কদের দিন শেষ আওয়ামী লীগের বাংলাদেশ। দর্শক, ডক্টর মোহাম্মদ ইউনূসের ঘন ঘন বিদেশ যাত্রা এটি আমাদের রাষ্ট্রের জন্য একটা বিরাট দায় সৃষ্টি করছে এবং বিদেশে গিয়ে তিনি গণমাধ্যমের সাথে কথা বলতে যে স্বাচ্ছন্দ্য অনুভব করেন এবং তার সেই কথাবার্তা বলার কারণে ইতিমধ্যে অসংখ্য তর্ক বিতর্ক বিরোধ তৈরি হয়ে গেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াত ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। বর্তমানে সারা দেশে যে রাজনীতির যে পরিস্থিতি চলতেছে তারই ধারাবাহিকতা আজকের ভিডিওটা। বর্তমানে দেশে যে চলমান পরিস্থিতি আপনারা সবাই জানেন, রাজনীতির যে কারণে সবসময় উত্তপ্ত হয়ে থাকে রাজনৈতিক অঙ্গন, রাজনীতির বিষয় নিয়ে সবসময় হয় আলোচনা এবং সমালোচনা। তো দর্শক, আপনারা সবাই ইতিমধ্যে ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ থেকে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তা আমি আর বিষয়টা নিয়ে বিস্তারিত বলবো না, কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তা আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি। তার আগে আপনাকে ছোট্ট একটি অনুরোধ জেনে রাখতে চাই, যারা আমাদের চ্যানেলটিতে এখনো নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আজকের ভিডিওটা অনেক অনেক গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওটার মাধ্যমে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন, তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওর ধৈর্য সহকারে দেখার অনুরোধ রইল। বাংলাদেশের ভিতরে হইচই পড়ে গিয়েছে যে বাংলাদেশের অভ্যন্তরে আরাকান আর্মি প্রবেশ করে তাদের পতাকা উড়িয়ে দুদিন উৎসবে মেতে উঠেছে। তবে সেখানে সেনাপ্রধান কি করছিলেন সেই প্রশ্ন উঠছে এবং অনেকে সন্দেহ করছেন গত 5ই আগস্টের পর থেকে আরাকান আর্মির সঙ্গে ভারতের সুসম্পর্ক স্থাপন হয়েছে। আর আরাকান আর্মির এই উৎসবের পিছনে কি ভারতের মদত রয়েছে? সেখানে সেনাপ্রধান কেন কোনো রকম বিবৃতি দিচ্ছেন না? আসলে এই সমস্ত প্রশ্ন করা উচিত হাসনাতদের, যারা সেনাকে বলেছিল যাদের কাজ সেনা ক্যান্টনমেন্টে তারা ক্যান্টনমেন্টেই থাকুন। তো এখন সেনা বলতেই পারে যে তাদের কাজকে শুধুমাত্র এই সমস্ত নেতাদের গদিতে বসিয়ে দেশকে লুটে খাওয়ার সুযোগ করে দেওয়া, অর্থাৎ শত্রুর সামনে দাঁড়িয়ে গুলি খাবে সেনা আর তারা খাবে মোয়া। বাংলাদেশে আরাকান আর্মি ঢুকে দুদিন কাটিয়ে তাদের পতাকা উড়িয়ে চলে গেল। এই খবরে চিন্তায় আছে বাংলাদেশের রাজনৈতিক মহল। তাদের প্রশ্ন, কাদের ইশারায় এবং কোন প্রশ্রয়ে তারা নিশ্চিন্তে এই কাণ্ডটি ঘটালো? তো অনেকেই মনে করছেন এখানে ইশারা ছিল ভারতের বাংলাদেশের জন্য, আর প্রশ্রয় ছিল সেনাবাহিনীর, কারণ তারা কোনো প্রতিরোধ করেনি। আর তার কারণ হলো হাসনাতরা। আর রাজনীতির বিষয়টা আপনারা রাজনীতিবিদদেরকে আপনারা দেখতে দিন। যারা বলেছিল যাদের কাজ ক্যান্টনমেন্টে তারা ক্যান্টনমেন্টেই থাকুন, এখন বোঝো ঠালা। সেনা তোমাদের গদিতে বসাবে, তারপর তোমরা দেশের টাকা লুট করে গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স করবে, আর সেনা শত্রু সেনার সঙ্গে লড়াই করে গুলি খাবে আর আঙুল চষবে। তোমরা জননেতা হলে ভোট করে জিতে দেখাও, তখন সেনা তোমাদের কাজে নাক গলালে সেটা হবে জনগণ বিরোধী কাজ। তার আগে সেনা দেশের সব ব্যাপারে নাক গলাবে, এটাই স্বাভাবিক। যারা চিকেন নেক করে আনন্দ পাচ্ছেন তাদের বলি, হয়তো কোনোদিন ভারতের সেনা টাইগার নেক ক্রস করতে করতে ঢুকে পড়বে চিটগাঁওয়ে। ওই হিন্দু এলাকা দখল করে নেওয়া ভারতের জন্য কোনো বড় ব্যাপার নয়, ভারত চাইলেই তা করতে পারে। আর সামান্য আরাকান আর্মি যদি বাংলাদেশ থেকে তাদেরকেই দূরে সরিয়ে দেয়, তো ভারতকে আটকানোর মতো ক্ষমতা কি আছে বাংলাদেশের? ইউনূস তো দূর, যে কেউ ভারতের বিরুদ্ধে বিদ্বেষমূলক মন্তব্য করলেই সে হয়ে যায় বাংলাদেশের বড় নেতা। কোন কল্পনার জগতে বাস করছে এইসব ইউনূস বাহিনী?
তা বোধগম্য নয় সেই সব কারখানার মালিকদের, যারা নিজেদের দেশের পণ্য অন্য দেশে পাঠানোর জন্য তাদের ভূমি ব্যবহার করত। এখনো পর্যন্ত 170টি বড় কারখানা বন্ধ হয়ে গিয়েছে। 40,000 মানুষ সদ্য কাজ হারিয়েছেন। তাদের পরিবারের কথা চিন্তা করার প্রয়োজন বোধ করছে না ইউনূস সরকার। এই বিশ্বায়নের যুগে আমাদের দেশ আমি যা খুশি করতে পারি এই মনোভাব নিয়ে দেশ চালাতে গেলে হয় আপনাকে চীন হতে হবে, নয়তো আমেরিকা। এই সামান্য বোধটুকুও নেই ইউনূসের। যেখানে ভারত বিশ্বের 4র্থ অর্থ ব্যবস্থা হওয়া সত্ত্বেও সক্ষম হওয়ার জন্য লড়াই করছে, সত্যি বলতে চীন আমেরিকার কাছাকাছি যেতে ভারতের এখনো বহু পথ চলার বাকি। সেখানে বাংলাদেশের ইউনূস মনে করছেন এনজিও কর্মীদের নিয়ে তিনি সরকার চালিয়ে দেবেন। এখনো তিনি বুঝতে পারেননি রাশিয়ার জাহাজ কেন বাংলাদেশে। তিনি ভাবছিলেন সেনা প্রধানকে সরিয়ে নিজের মনের মতো লোককে সেনাতে বসিয়ে যা খুশি তাই করে যাবেন। আর ভারত তার বহুদিনের শ্রম, অর্থ এবং সর্বোপরি বহু জীবনের বলিদান দিয়ে বাংলাদেশকে স্বাধীন করলো। এখন দূর থেকে তাকিয়ে তাকিয়ে দেখবে? এই মুহূর্তে সরাসরি ভারতের জাহাজ বা কোনো যুদ্ধাস্ত্র যদি বাংলাদেশে পাঠানো হয় তাহলে ভারতের বিশ্ব রাজনীতিতে প্রভাব ফেলতে পারে। তাই ভারতের পরামর্শে রাশিয়ার যুদ্ধ জাহাজ বাংলাদেশে। সেনাপ্রধান শুধু রাশিয়া নয়, আমেরিকাকেও ম্যানেজ করে চলছে। আসলে হাসিনা যেমন ব্যালেন্স করে চলছিল, সেনাপ্রধানও তাই করে চলেছেন। সেনাপ্রধান জানেন ভারতের জন্য অনেক রাস্তা খোলা আছে। বাংলাদেশকে বাদ দিয়ে অন্য কোনো দেশের মাধ্যমেও আপাতকালীন পরিস্থিতিতে অন্য 7 রাজ্যের সঙ্গে যোগাযোগ স্থাপনের ব্যবস্থা করে নিতে পারবে। কিন্তু ভারত যদি চিরদিনের জন্য ফ্রি শিপিং বন্ধ করে দেয় তাহলে বাংলাদেশের অর্থ ব্যবস্থা চিরদিনের মতো ধ্বংস হয়ে যাবে। কিন্তু ভারত কি কোনোদিন চাইবে যে বাংলাদেশকে বানাতে ভারত সারা বিশ্বের সঙ্গে যুদ্ধ পরিস্থিতিতে পিছু হটেনি? আজ সেই বাংলাদেশ ভারতকে চোখ দেখাচ্ছে আর সেই পাকিস্তানের সঙ্গে বন্ধুত্ব করছে, যারা বাংলাদেশের কত নিরীহ মানুষকে হত্যা করেছে, কত মা বোনের সম্মান নষ্ট করেছে। যদিও ভারত সরকারের রণনীতি কি তা সোশ্যাল মাধ্যমে প্রকাশ পায় না। যারা চিকেন নেক করে আনন্দ পাচ্ছেন তাদের বলি, হয়তো কোনোদিন ভারতের সেনা টাইগার নেক ক্রস করতে করতে ঢুকে পড়বে চিটগাঁওয়ে। ওই হিন্দু এলাকা দখল করে নেওয়া ভারতের জন্য কোনো বড় ব্যাপার নয়। ভারত চাইলেই তা করতে পারে। আর সামান্য আরাকান আর্মি যদি বাংলাদেশ থেকে তাদেরকেই দূরে সরিয়ে দেয় তো ভারতকে আটকানোর মতো ক্ষমতা কি আছে বাংলাদেশের? ইউনূস এখন কালিদাস হয়েছে। ভারতের সস্তা কাঁচামালের উপর প্রতিবন্ধকতা এনে সর্বনাশ করছে দেশের। ইউনূসের মনে রাখা উচিত, ইউক্রেনের সঙ্গে যুদ্ধের সময়ও ইউরোপ রাশিয়া থেকে কাঁচা তেল কিনছে। কারণ ইউরোপ ইউনূসের মতো কালিদাস নয়। তারা জানে যে ডালে বসে আছে সেই ডাল কাটলে কি হয়। যদিও ভারত কোনো ডাল নয়, মূর্খ ইউনূস চাইলেই কেটে দেবে। ব্যুরো রিপোর্ট। দিন যত যাচ্ছে ততই বড় হচ্ছে আওয়ামী লীগের ঝটিকা মিছিল। এখন দেশের বিভিন্ন প্রান্তে প্রকাশ্যে মিছিলে নামছে আওয়ামী লীগ। প্রায় প্রতিদিনই ঝটিকা মিছিল করছে, তবে এভাবে আর ঝটিকা মিছিল নয়, এবার তারা ভিন্ন কৌশলে রাজপথে নামার ছকও তৈরি হয়েছে। আগামী মে ও জুনকে টার্গেট করে রাজপথ দখলের পরিকল্পনা করেছেন আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগ সহ তাদের সংগঠনের নেতাকর্মীরা। সমন্বয় গিরে রাখবে না, আমার বাবা মার উপরে হামলা চালিয়ে আসে, আমার বাবা মা গ্রামে থাকে, আমার জীবন সংকটাপন্ন। সমন্বয়কদের দিন শেষ আওয়ামী লীগের বাংলাদেশ। এবার লাইভে কেঁদে কেঁদে নিজের জীবন ঝুঁকিতে রয়েছে, মা বাবা বিপদে আছে, এমনটাই জানান জামালপুরের এক সমন্বয়ক। যা নিয়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। সমন্বয় গিরে রাখবে না, আমার বাবা মার উপরে হামলা চালিয়ে আসে, আমার বাবা মা গ্রামে থাকে, আমার জীবন সংকটাপন্ন। স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলবো, আপনি পুলিশ প্রশাসন, আপনার প্রশাসন কি করে ছাত্র আন্দোলনের জামালপুর জেলার সর্বোচ্চ পদে থাকা সত্ত্বেও আমার বাড়িতে যদি হামলা চালানো হয়, পুলিশ প্রশাসনকে জানানোর পরেও যদি তাদের টনক না নড়ে, তাহলে এই স্বাধীনতার কোনো দরকার নেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সম্মানিত দর্শক, ডক্টর মোহাম্মদ ইউনূসের ঘন ঘন বিদেশ যাত্রা এটি আমাদের রাষ্ট্রের জন্য একটা বিরাট দায় সৃষ্টি করছে। এবং বিদেশে গিয়ে তিনি গণমাধ্যমের সাথে কথা বলতে যে স্বাচ্ছন্দ্য অনুভব করেন এবং তার সেই কথাবার্তা বলার কারণে ইতিমধ্যে অসংখ্য তর্ক বিতর্ক বিরোধ তৈরি হয়ে গেছে দেশীয় এবং আন্তর্জাতিক অঙ্গনে। এবং তার এই যে বিদেশ যাত্রা, এই বিদেশ যাত্রা আমাদের পুরো দেশ জাতির জন্য অহেতুক অনেকগুলো সমস্যা তৈরি করে ফেলেছে। যেখানে বাংলাদেশে একেবারে পাহাড় সম সমস্যা, সেখানে তিনি যে কাজগুলো করার চেষ্টা করছেন অনেকটা গ্রামীণ ব্যাংক স্টাইলে। যেমন ধরুন বিশ্ব ব্যাংকের সঙ্গে একটা বৈঠক করতে হবে, তারপর IMF এর সঙ্গে একটা বৈঠক করতে হবে, এবং সেই বৈঠক করার জন্য তিনি বিরাট একটা টিম আমেরিকাতে পাঠিয়েছেন। বাংলাদেশ ব্যাংকের গভর্নর গেছে, তারপরে লুৎফে সিদ্দিকী গেছে,
তারপর অর্থমন্ত্রী গেছেন, আরও হয়তো অনেকে গেছেন। এবং আমি তাদের যে সকল কথাবার্তা শুনলাম ইন্টারনেটে, তাতে করে আশাব্যঞ্জক একটা সিঙ্গেল ঘটনা এই ভ্রমণে ঘটেনি। বরং IMF থেকে, বিশ্ব ব্যাংক থেকে যে রেসপন্ড এসেছে, ওটি আগামী দিনে বর্তমান সরকার তো বটেই, এমনকি 2026 সনে 27 সনে যদি নির্বাচিত সরকার এসে যায়, তাদের জন্য গলার কাটা হয়ে দাঁড়াবে। অথচ এই বিষয়গুলো নিয়ে তিনি যদি গভীরভাবে চিন্তা করতেন, বাংলাদেশে থাকতেন এবং একটা ব্যাপক প্রস্তুতি নিয়ে তিনি এই কাজগুলো করতেন, তাহলে অনেক অনেক সুবিধা হতো। ইতিমধ্যে প্রায় সব জায়গাতেই আলোচনা হচ্ছে যে তিনি রোহিঙ্গা বিষয়ক যে ভদ্রলোকে খলিলুর রহমান সাহেবকে নিয়োগ দিয়েছেন, যাকে আবার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা করেছেন, সেই বিষয়টা নিয়ে প্রচণ্ড রকম সমালোচনা হচ্ছে। তিনি বিভিন্ন জায়গাতে তার প্রিয় যারা লোকজন রয়েছেন তাদেরকে তিনি সেই প্রেস মিনিস্টার রূপে, তারপরে বিশেষ করে সাংবাদিকদের মধ্য থেকে বিভিন্ন অ্যাম্বাসিতে তিনি নিয়োগ দিয়েছেন। এগুলো নিয়ে আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে। তার প্রেস উইং নিয়ে বাংলাদেশে যারা কাজ করছেন, সমালোচনার শেষ নেই। তার উপদেষ্টাদেরকে নিয়ে প্রচণ্ড সমালোচনা হচ্ছে। আর তিনি দিদা আসছে একটার পর একটা বৈঠক করে যাচ্ছেন। এই ব্যাংকক, এই কাতার, এই আমেরিকা, এই দক্ষিণ আফ্রিকার কোনো একটা দেশ, এরকমভাবে তিনি যাচ্ছেন। তারপরে যেখানে গিয়ে তিনি যে কথা বলছেন, কাজ করছেন, সবকিছুর মধ্যে একটা বিরাট ফারাক তৈরি হচ্ছে। তো তিনি আসছেন একটা নির্বাচন করার জন্য তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। আর দায়িত্ব লাভ করার পর তিনি বলেছেন যে নির্বাচনের জন্য কিছু সংস্কার প্রয়োজন। তো এরকম নির্বাচনের সঙ্গে সংস্কার, সেই সংস্কার নিয়ে কাজকর্ম চলছে। তো এগুলোতে তিনি মনোনিবেশ না করে তিনি যে এইভাবে ঘুরে ফিরে বেড়াচ্ছেন এবং একটার পর একটা চমক সৃষ্টি করার চেষ্টা করছেন, ম্যাজিক তৈরি করার চেষ্টা করছেন, যেটিকে বাংলায় বলা হয় ভেলকিবাজি। আপনারা তো জানেন যে ম্যাজিক আমরা যা কিছু দেখি আকাশে দিয়ে উঠে থাকে, আসলে আকাশ দিকে উড়ে না। কিভাবে উড়ে সেটার কৌশল, একটা কৌশল মাত্র, রিয়েলিটি নয়। অনেক কিছু আমরা ম্যাজিকে দেখি, সেই ডেভিড কভারফিল্ড কিংবা বাংলাদেশের জুয়েল আইসের যে ম্যাজিকগুলো, সেই ম্যাজিকের অনেক রহস্য ইদানিংকালে আপনি ইন্টারনেটে পাবেন এবং তারাই প্রকাশ করেছেন যে এইভাবে আমরা এই ম্যাজিকগুলো সাধারণত করে থাকি। তো যার জন্য রাজনীতির মতো একটা জায়গাতে এখানে ম্যাজিকের 1% কোনো ভ্যালু নেই এবং এটা রাজনীতির ময়দান সহ্য করে না। এখানে যা কিছু করতে হবে পুরোটাই এই রিয়ালিটি। তো উনি যখন ওনার ক্যারিয়ারের একেবারে তুঙ্গে, তো সেই সময়টিতে আমি ব্যক্তিগতভাবে ওনাকে প্রথম দেখি সম্ভবত 80 বা 81 সনে আমাদের গ্রামে উনি গিয়েছিলেন। আমি বেশ কয়েকটা লেখায় এই কথা উল্লেখ করেছি। তো কাজে আমি ওনাকে 80 সন থেকে দেখেছি একজন গ্রামীণ ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর হিসেবে। তারপর আমি সংসদ সদস্য হওয়ার পরে 2009 থেকে তার সঙ্গে আমার বেশ কয়েকবার কথা হয়েছে, দেখা সাক্ষাৎ হয়েছে এবং আমাদের সম্পর্কটা এখন পর্যন্ত মন্দ নয়। আর আগস্ট মাসের 5 তারিখের আগ পর্যন্ত মানে খুবই ভালো ছিল এবং উনি আমাকে অত্যধিক স্নেহ করতেন। তো যার জন্য তাকে নিয়ে আমার আশা আকাঙ্ক্ষা অনেক অনেক ঊর্ধ্ব স্তরের। এটা যেমন সত্য, তার সঙ্গে সঙ্গে অন্য সবার মতো ওনাকে নিয়ে আমার ভাবাবেগ নেই। আমি ওনার বাস্তবতা জানি, উনি গ্রামীণ ব্যাংকে কতটুকু সফল হয়েছেন, সেখানে কি কি তার ব্যর্থতা রয়েছে, লোফল রয়েছে, গ্রামীণ ফোনের মাধ্যমে তিনি কিভাবে ব্যবসা করেছেন, তার কত টাকা লাভ হয়েছে, কত টাকা লস হয়েছে। এরপর আমেরিকাতে তার সত্যিকার অবস্থাটা কি। যেহেতু আমি আমেরিকাতে ছিলাম এবং এমপি হিসেবে আমেরিকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটা ফেলোশিপ প্রোগ্রামে অনেক দিন আমেরিকাতে ছিলাম। তো যার জন্য ওখানে সরকারের সাথে তার কি সম্পর্ক, তার লবি কি, ওখানকার তার পারসেপশনটা কি, সেটা হয়তো অল্প লোক আমার মতো রাজনীতিতে যারা আছেন, আমেরিকার অনেকে জানেন, বেশি জানেন, কিন্তু রাজনীতিতে খুব কম লোক আছেন এই জিনিসটি জানেন। অর্থাৎ আমি ব্যক্তি ইউনুসকে দেখেছি সে 80 সনে, তারপর তার সঙ্গে সম্পর্ক হয়েছে, তারপরে দেশের মধ্যে সে যে কাজগুলো করে, এটাকে যেহেতু আমার ব্যবসা রয়েছে, বাণিজ্য রয়েছে, এটাকে আমি বুঝতে পারি। আর তার সঙ্গে আলাপ আলোচনার সময় তার যোগ্যতা দেখেছি, তার ব্যর্থতা, সবকিছু জিনিসগুলো আমার নখদখল। ফলে তাকে নিয়ে আমার কোনো ভাবাবেগ নেই। রাষ্ট্র ক্ষমতায় বসার জন্য কখনই আমি তাকে সাজেস্ট করিনি, কখনো আমার কাছে মনে হয়নি এবং তিনিও আসলে কখনো ইন্টারেস্টেড ছিলেন না, তার কোনো প্রস্তুতি ছিল না। কিন্তু সেখানে তিনি এসে গেছেন, বসে গেছেন। এখন যেহেতু তিনি বসে গেছেন, তাকে সফল হতে হবে। তো মৌলানা আবুল কালাম আজাদ, ইন্ডিয়ান কংগ্রেসের সভাপতি, তিনি যখন পাকিস্তান হয়ে গেল তখন একটা কথা বলেছেন, তার ইন্ডিয়া উইন্স ফ্রিডম বইটা আপনি পাবেন, যে আমি আমার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করেছি
পাকিস্তান যেন আলাদা রাষ্ট্র না হয়। কিন্তু পাকিস্তান যেহেতু হয়ে গেছে, ফলে আমি সারাটা জীবন মৃত্যুর পূর্বক্ষণ পর্যন্ত দোয়া করব, আশা করব পাকিস্তান যেন সফল হয়। একইভাবে ডক্টর মোহাম্মদ ইউনূস, আমি চাইনি যে উনি রাজনীতিতে আসুন। উনি ওনার জায়গাতে খুব ভালো ছিলেন, সফল ছিলেন, কিন্তু তিনি এসে গেছেন, এখন এসছে ওয়ান ওয়ে ট্রাফিক। এই জন্য আমি চাই তিনি সফল হন, আর সফল হওয়ার জন্য আমি সেই ওনার কাছ থেকে নিরাপদ দূরত্ব বজায় রেখে, ওনার ঘনিষ্ঠ হলে, ওনার কাছাকাছি গেলে, ওনার সাথে কথা বললে, বা উনি আমার সঙ্গে কথা বললে, মানে এই সংযোগটা যদি খুব স্বাভাবিক হতো, তাহলে আমি কথাগুলো বলতে পারতাম না। আমার অবস্থা হয়তো আসিফ নজরুল সাহেবের মতোই হতো এরকম। বরং আসিফ নজরুল সাহেবের সাথে ওনার যে সম্পর্ক, তার সাথে আমার বেশি সম্পর্ক ছিল, এবং সেই সম্পর্ক নষ্ট হওয়ার কোনো রিজন ছিল না। কিন্তু আমি যেহেতু ওনার কল্যাণ চাই, যে উনি সফল হোক, এই জন্য ওনার থেকে নিরাপদ দূরত্ব থেকে আমি এই কথাগুলো বলতে পারছি। কিন্তু কাছাকাছি থাকলে তো আমি, এটা একেবারে অসম্ভব ব্যবস্থা ছিল। বরং আমাকে এখন ওনার এই যত রকম ব্যর্থতার দায়ভার আমাকে নিতে হতো। এবং শফিক সেখানে আছেন, সাংবাদিক শফিক, তো তাকে তো দেখেন, সে একটা নিপাট ভদ্রলোক, কিন্তু এই মুহূর্তে তাকে নিয়ে কত ট্রল হচ্ছে। কিংবা রেজওয়ানা ওখানে আছেন, তাকে নিয়ে তো এর আগে ট্রল হয়নি। আসিফ নজরুল সাহেব কি বাংলাদেশের হিরো অব দ্য হিরো, তার মধ্যে হিরো ছিল। তো এখন আসিফ নজরুল সাহেবকে দেখে তার জীবন তছনছ হয়ে গেছেন। কিংবা তার মোস্তফা সরোয়ার ফারুকী, তিনি তো তার স্ত্রীকে নিয়ে, তার নাটক নিয়ে, তার সিনেমা নিয়ে ভালোই ছিলেন, এখন দেখেন কি অবস্থা। তো আমার অবস্থা, আমি তো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে যাওয়া মানুষ, ফলে এই গ্রুপের মধ্যে যদি আমি থাকতাম, তাহলে সবচেয়ে বেশি পচতাম আমি। মানে আমাকে এখন গণশত্রু টু দি পাওয়ার 7, মানে যদি শফিক সাহেবকে 1 নম্বর গণশত্রু বলা হয়, বা গণশত্রু, স্যাম্পল গণশত্রু বলা হয়, তার চেয়ে 7 গুণ রুটো ওভার দিয়ে আমাকে সেই বীজগণিতের গণশত্রু বানিয়ে দেওয়া হতো। বিকজ কথাটা আমাকেই বলতে হতো সেখানে। এবার আমি যদি ইউনূস সাহেবের কাছাকাছি থাকতাম, এখানে আসিফ নজরুল সাহেবের কথা বলতেন না, সাখর সাহেবও কথা বলতেন না, রেজনাও কথা বলতেন না, শফিকও কথা বলতেন না, কেউ কথা বলতেন না। মাইক আমাকে কেন্দ্র করেই ঘুরতো, আর প্রায় প্রতিদিনই ঝাড়ু পিটা খেতে খেতে আমার জীবন তছনছ হয়ে যেত। এই কথাটা আমি বুঝতে পেরেছিলাম একেবারে ফার্স্ট ডেতে বুঝতে পারার কারণে, অর্থাৎ উনি আসার আগে যেদিন কথাবার্তা হলো, সেই 6 তারিখ থেকে আমি বুঝতে পেরেছিলাম। বুঝতে পারার কারণেই আমার কাছে মনে হয়েছে যে নিরাপদ দূরত্ব থেকে তাকে সতর্ক করার সাজেশন দেওয়াটাই বুদ্ধিমানের কাজ, সেটাই আমি করার চেষ্টা করছি। এখন এই যে উনি ঘন ঘন বিদেশে যাচ্ছেন, কারা তাকে বুদ্ধি দিচ্ছে আমি বলতে পারবো না, বা তিনি কেন যাচ্ছেন। তার এই জীবন সীমানাতে এসে তার 2 মাত্র কন্যা, তার স্ত্রী, প্রথম স্ত্রী এখন যে যাকে নিয়ে তিনি থাকে, তিনি খুবই অসুস্থ, এবং তিনি বলেছেন সেই স্ত্রী তাকে ছাড়া কেউ চিনেন না, এবং একমাত্র তাকেই চিনতে পারেন, এবং তা নিয়ে তিনি খাবার না দিলে অন্যের হাতে তিনি খাবার খেতে চান না। এটা খুবই আবেগপ্রবণ একটা কথা। তো সেই স্ত্রীকে ফেলে কেন তিনি বিদেশে যাবেন, বোঝার চেষ্টা করুন। তার এই ঘরে, মানে এই স্ত্রী ঘরে, একজন মাত্র কন্যা, এখনো বিয়ে হয়নি। তার একজন রাশিয়ান স্ত্রী ছিল, যেটাকে তাকে আমেরিকাতে তিনি যখন পড়াশোনা করেছেন, সেই মেয়েটা, সেই ঘরের যে কন্যা, সে অপেরা সঙ্গীত শিল্পী, আমেরিকাতে থাকেন। তার 2 মাত্র কন্যা, স্ত্রী অসুস্থ, নিজে 86 বছর বয়স। এই জীবনে তার চাওয়া পাওয়ার কি থাকতে পারে এই সময়টাতে? একমাত্র এই যে সম্মানজনক যে নিয়ামতটা আল্লাহ দিয়েছেন, এই নিয়ামতটাকে সুন্দর মতো ব্যবহার করে যত দ্রুত সম্ভব তিনি এখান থেকে বিদায় নিয়ে মানুষের মাথার মুকুট হয়ে থাকবেন, এটাই তো কাম্য। কিন্তু এখন তিনি বিবিসিতে একটা কথা বলছেন, রয়টার্সকে একটা কথা বলছেন, হিন্দুস্তান টাইমসকে একটা কথা বলছেন, আর ওটা নিয়ে ট্রল হচ্ছে। এত বড় একটা মানুষ সারাটা জীবন যে অর্জনগুলো করলেন, তাকে নিয়ে কেন কটূক্তি হবে? এরপরে তিনি কাতারে গেলেন, সেখানে বসলেন, তার পাশে কেন পতাকা নাই, কেন আছে, এগুলো নিয়ে যে সকল কথাবার্তা হচ্ছে। তিনি মোদী সাহেবের সাথে বৈঠকে বসলেন, বৈঠকে বসার পর দেখা গেল সেখানে সঙ্গে সঙ্গে বাংলাদেশের যে ট্রান্সশিপমেন্ট সুবিধা বাদ হয়ে গেল। কেন আমার বিমস্টেক বৈঠকে মানে গিয়ে মোদী সাহেবের সাথে যোগাযোগ করে বসতেই হবে? বরং ওই যে প্রথমে যেটা ছিল, উনি যদি না বসতেন ভালো হতো। তিনি বেজিংয়ে গেলেন, তারপর সে সেখানে বৈঠক করলেন। এই মুহূর্তে তিনি যদি দীর্ঘমেয়াদে, তার যে বয়স, দীর্ঘমেয়াদের কল্পনা না করতেন, এই বেজিংয়ে তার বৈঠকে যাওয়ার দরকারই ছিল না। আমি বাবা আসছি এটা নির্বাচন করার জন্য, দেশের সংস্কার করার জন্য, আমি সারাক্ষণ বসে এই 2টো কাজই করবো, এই 2টো কাজই করবো, আর সারা বাংলাদেশ ঘুরে বেড়াবো, আর বাংলাদেশের মানুষকে মোটিভেট করবো, এই কথাগুলো বলবো। কিন্তু সেগুলো না করে তিনি গ্রামীণ ব্যাংকে যেভাবে সফলতা লাভ করেছেন, অর্থাৎ তিনি গ্রামীণ ব্যাংকটা করেছেন, তারপরে ওখানে কিছু বিভিন্ন জায়গাতে যোগ্য লোক নিয়োগ দিয়েছেন, তারা সকল কাজকর্ম করেছেন, আর তিনি শুধু মার্কেটিং করে বেরিয়েছেন, মোটিভেশন করে বেরিয়েছেন। এটা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে অসম্ভব বিষয়। এখানে সব কাজই নিজের মতো করে করতে হয়। ফলে তিনি এই যে ঘন ঘন বিদেশ যাচ্ছেন, এটা তার জন্য লায়াবিলিটিস তৈরি করে চলেছে। একসময় ডক্টর দীপুমণি এরকম নতুন পররাষ্ট্রমন্ত্রী হওয়ার পরে পুরোটা সময় শুধু তিনি ভ্রমণ করেছেন, ঘোরার দিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কিছুই তিনি করেননি, বুঝতে পারেননি।
আমি একবার দীপমণি সম্পর্কে বলেছিলাম যে শেখ হাসিনা তো তাকে দিছে যে এবার তুমি একটু ঘোরাফেরা করো, তারপরে শিখো। এটা আমি 2010 সনে বলেছিলাম 21 টেলিভিশনে। আগামীতে যখন আবার তোমাকে মন্ত্রী বানানো হবে তখন তুমি কাজ করে, এখন তো অল্প বয়স তোমার শিক্ষার জন্য, তো তুমি শিখো। এখন ডাক্তার দীপমণি ঘোরাফেরা করছে ভ্রমণ করে শিক্ষা লাভের জন্য। আবার শেখ হাসিনারও ঠিক সেমনি অবস্থা, সব জায়গাতে তার যেতে হবে, সব জায়গাতে যেতে হবে, বিরাট বহর নিয়ে যেতে হবে, পুরো চার্টার প্লেন করে একদম বাংলাদেশ বিমানের একটা পুরো বিমান ভাড়া করে দালাল ফালাল নিয়ে তিনি ভ্রমণে গেলেন। সেখানে গিয়ে পাবলিক মিটিং করবেন, সেই মিটিংয়ের সামনের সারিতে তার নিজের সঙ্গে তো যদি 200, 250, 300 লোক থাকে, 300 লোক বাংলাদেশ থেকে নিয়ে যান। তারপর সেই 300 লোক আবার ওখান থেকে লোক মিলিয়ে প্রায় 800-900 লোকের খাবার দাবার বিনোদন সব মিলিয়ে সেই আমেরিকার একটা 5 স্টার হোটেলে, ওয়াশিংটনের একটা 5 স্টার হোটেল, ইংল্যান্ডের একটা 5 স্টার হোটেলে এই অনুষ্ঠানগুলো মানে করতে কি পরিমাণ টাকা খরচ যেত। আবার সেখানে কি করেছেন সবই আমরা দেখেছি। এসে আবার একটা সংবাদ সম্মেলন, এবং দেখেন এই যে শেখ হাসিনার যে পতন, এটা কিন্তু এই চীন ভ্রমণের মাধ্যমে পতনটা হলো। ওই সময়টাতে যাওয়ার আগে আমি বলছিলাম যে আপনার এটা যাওয়ার দরকার নেই। তিনি সেখানে গেলেন, আবার তিনি এলেন, এসে আবার আসার পর আমি আবার বললাম যে আপনি আসছেন, ব্যর্থ হয়ে আসছেন, আপনি সংবাদ সম্মেলনটা করেন না। এই আবার ভিডিওগুলো দেখেন, এবং আপনি যদি সংবাদ সম্মেলন করেন আপনি নিজের দুর্বলতা ঢাকতে পারবেন, আপনি বিপদে পড়বেনই। ও মাই গড, আমি বলে সারতে পারলাম না, 24 ঘন্টা পরেই দেখলাম যে সংবাদ সম্মেলন করেছে, এবং ওখানে তার মুখ দিয়ে বের হলো রাজাকারের বাচ্চা নাতিপুতি, এই কথাগুলো আগুন ধরে গেল সারা বাংলাদেশে। তো এই যে দেখেন অল্প কয়েকদিনের ব্যবধান, আমি তো বিএনপির লোক, আমার শেখ হাসিনাকে নিয়ে এই কথাগুলো কেন আমি বলেছি? আমি জানি যে শেখ হাসিনা যে প্রবলেমগুলো তৈরি করেছে তার পতনের পরে। বাংলার সেনাবাহিনীতে শেখ হাসিনার 2 জন বড় আত্মীয় ছিলেন। একজন হলো তারেক সিদ্দিকী, জেনারেল তারেক সিদ্দিকী, আর আরেকজন হচ্ছেন জেনারেল ওয়াকারুজ্জামান। এখন তারেক সিদ্দিকী তিনি পালিয়েছেন, এবং তার হিসাব নিকাশ দেখা যাচ্ছে অনেক লম্বা, অনেক টাকা পয়সা, সম্পদের মালিক তিনি। কিন্তু জেনারেল ওয়াকার, তার অনেক টাকা পয়সা সম্পদ, এগুলোর কোনো খবর কোনো মিডিয়া কোথাও পাওয়া যায় না। এখন আওয়ামী লীগের লোকজন মনে করছে যে জেনারেল ওয়াকার সেনাপ্রধান, তিনি শেখ হাসিনার আত্মীয় ছিলেন, তিনি তাকে রক্ষা করেন নাই, রক্ষা করার কোনো উদ্যোগ নেন নাই, তিনি বেইমানি করেছেন, ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ একটা নেগেটিভ দৃষ্টিভঙ্গি জেনারেল ওয়াকার নিয়ে। এখন প্রশ্ন উঠেছে যে জেনারেল ওয়াকার তাহলে কোন পক্ষে? তিনি যদি আওয়ামী লীগার না হন তাহলে তার কোন পক্ষে? আবার যারা বিরোধী, যারা আছে আওয়ামী লীগ বিরোধী, তারা আবার জেনারেল ওয়াকারকে পজিটিভ ভাবে নিচ্ছেন। তারা মনে করছেন যে তিনি হিরো, তিনি সঠিক সময়ে সঠিক কাজটি করেছেন। এখন কেউ কেউ মনে করছেন যে জেনারেল ওয়াকার তিনি কারো দিকে তাকান নাই, তিনি তার বাহিনীর মতামতকে প্রাধান্য দিয়েছেন, এবং তার এই প্রাধান্য দেওয়ার কারণে এই পরিস্থিতি ঘটেছে। আবার কেউ কেউ বলছেন যে সেনাপ্রধান হচ্ছেন জামাতপন্থী লোক, কারণ দেখা গেল শেখ হাসিনা গভর্নমেন্ট ফল করার পরে তিনি সবার আগে জামাতের আমির কোথায় তার খোঁজ খবর লাগানো শুরু করছেন। এখন এইদিকে আবার যে নতুন আওয়ামী লীগ, রিফাইন্ড আওয়ামী লীগ করার প্রস্তাব দিয়েছে সেনাবাহিনী শিরিন শারমিন এবং সাবের হোসেন চৌধুরীর নেতৃত্বে, তাতে আবার নাগরিকরা উল্টে যায়। তারা মনে করতেছে যে জেনারেল ওয়াকার সেনাবাহিনী প্রধান, তিনি তো হচ্ছেন আওয়ামী লীগ প্রেমিক, আওয়ামী লীগের প্রতি তার টান রয়ে গেছে। এবং হাসনাত আব্দুল্লাহ তাদের নেতা, তিনি সতর্ক করছেন যে আওয়ামী লীগ পুনর্বাসনের স্বপ্ন বাস্তবায়ন করতে দেওয়া হবে না এই মাটিতে। এখন এইদিকে আবার বৈষম্য বিরোধী যারা নাগরিক পার্টি, তারা এটাও দাবি করছে যে আওয়ামী লীগের যে অনেক দুর্নীতিবাজ এমপি মন্ত্রী যারা ছিল, তারা বিমানবন্দর দিয়ে বুক ফুলিয়ে কিভাবে বিদেশ চলে গেল, এটা সহায়তা কারা করলো? তারা মনে করছে যে সেনাপ্রধানের অনুমতি ছাড়া নিশ্চয়ই এই কাজ হয় নাই, এবং তিনি তাদেরকে সেফ স্পেস দিয়েছেন চলে যাওয়ার। এবং এটা অভিযোগ উঠেছে যে ওবায়দুল কাদের, তিনি যশোর ক্যান্টনমেন্টে ছিলেন, এবং সেনাবাহিনীর নিরাপত্তা দিয়ে তাকে সীমান্ত পাড়ি দিয়ে দেওয়া হয়েছে। হাসান মাহমুদ, তিনি আটকা পড়ছিলেন, তারপর তিনি কিভাবে বেলজিয়াম চলে গেলেন, এবং সেটাও সেনাবাহিনীর লোকজন তাকেও বিদায় করে দিয়েছে। কিন্তু আবার একই সাথে ধরা পড়ছিলেন পলক, বেচারা যাইতে পারে নাই, কারণ তার হয়তো অত বড় চ্যানেল ছিল না সেনাবাহিনীতে, টাকা পয়সা ছিল না। এইসব নিয়ে বিভিন্ন সমালোচনা চলছে। এখন বৈষম্যবিদরা এটা বলতে চাচ্ছে যে সেনাপ্রধান আওয়ামী লীগের প্রতি তার পক্ষপাতিত্ব আছে। আবার তারা এটাও বলছে যে এই বাংলার মাটিতে আর আওয়ামী লীগ আসতে পারবে না। এখন সেনাপ্রধান এক পক্ষ আওয়ামী লীগ বলতেছে তিনি আওয়ামী লীগ বিরোধী, আবার নাগরিকরা বলতেছে যে তার আওয়ামী লীগ প্রীতি রয়েছে। তাহলে তিনি কোন পক্ষে? ওই যে কবি নজরুলের একটা কবিতা আছে, নর ভাবে আমি নারী ঘেঁষা, নারী ভাবে নারী বিদ্বেষী। এই পক্ষ ভাবে তাদের, এরা ভাবে এদের। এখন সেনাপ্রধানের অবস্থা হয়েছে সেরকম, আওয়ামী লীগ দোষে, আওয়ামী লীগ বিরোধীরাও তাকে দোষে। আমি ব্যক্তিগতভাবে কয়েকজন 2-4 জন
উচ্চপদস্থ সেনা কর্মকর্তার সাথে আমার আলাপ হয়েছে, তাদের কথায় আমি যেটা বুঝলাম, তারা এই 2-4 জন যেটাই বললেন, আমার মনে হলো তারা বলতে চেয়েছেন যে না, সেনাপ্রধান মানুষ ভালো। এখন একটি বাহিনীকে নেতৃত্ব দিতে গেলে শুধু নিজের ইচ্ছার প্রতিফলন করবেন বা করা হবে এটা আশা করা যায় না। একটি বাহিনীকে লিড দিতে হলে অনেক কিছু বিবেচনা করতে হয়, বিবেচনায় নিতে হয়, অনেক চাপ থাকে, আভ্যন্তরীণ চাপ, আন্তর্জাতিক চাপ। এখন কথা আছে যে বৃক্ষ তোমার নাম কি, ফলেই আমার পরিচয়। এখন সেনাপ্রধান, তাকে মূল্যায়ন করা হবে তার কাজ দিয়ে, ভবিষ্যৎ সেটা নির্ধারণ করবে যে তিনি কোন পক্ষের, কোন দলের। তবে আমরা আশা করি তিনি যাতে কোনো দলের না হন, তিনি যাতে বাংলাদেশের হন, বাংলাদেশের মানুষের হন, এবং এটাই যাতে তার আসল পরিচয় হয়। যাই হোক, সমালোচনা পর্যালোচনার সময় শেষ হয়ে যায়নি। ইতিহাস কাউকে ক্ষমা করে না। তিনি যদি ভালো কাজ করেন নিশ্চয়ই তিনি মহানায়ক হবেন, আর তার যদি গলত থাকে নিশ্চয়ই ইতিহাস তারও বিচার করবে। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। তো প্রিয় দর্শক, এই বিষয়টি নিয়ে আপনার মতামত কমেন্টে জানাবেন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখাবো না কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আমাদের চ্যানেলের সাথে থাকুন, সাবস্ক্রাইব করে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।